আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। আমি হাসান ইমামউদ্দিন মেহেদী, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের অপারেশন টিম কো-লিডার। অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের ক্লাউড কম্পিউটিং ক্লাসটি শুরু হয়ে যাবে। এর আগে আপনারা ড্যাশবোর্ডে লগ ইন করে সবাই আজকের ক্লাসে অ্যাটেন্ডেন্সটি দিয়ে দিন। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন সবাই? Yes, sir. কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, তোমাদের কাছ থেকে শুনে আমিও ভালো লাগলো। কারণ বর্তমান সিজনটাই হচ্ছে একটু রুক্ষ ভাবাপন্ন বলা যায়। রুক্ষ ভাবাপন্ন এই জন্যই বলছি যে ঠান্ডা আর গরমের মাঝামাঝি। ইনফ্যাক্ট আমিও হচ্ছে এর মধ্যে শিক হয়ে গেছি ঠান্ডা কাশিতে। তো যাই হোক, সবাই আহ, বা আমাদের দেশের বিভিন্ন জায়গা থেকে জয়েন করতে পারছো, সেজন্য সবাইকে অভিনন্দন জানাই। তো আজকের যেই টপিকসটা ছিল, কি টপিক জানো, মনে আছে কারো? ক্লাউড কম্পিউটিং। হুম, গুড। ক্লাউডের নাম কি শুনেছো আগে? কেউ কি শুনেছো? মনে হয় না। No, sir. একজনকেই পেলাম নো স্যার বলতে। বাকিরা কি আমার কথা শুনতে পাচ্ছ না? জি স্যার, ক্লিয়ার আসছে। হুম, আচ্ছা, গুড। ক্লাউড তাহলে তোমরা চেনোই না? এই ক্লাউড কেউ চেনো না তোমরা? আকাশে যে মেঘ থাকে, সেই মেঘ কি কেউ দেখোনি? ওয়াও, Pixie, sir. সো ইন্টারেস্টিং। আসলে ক্লাউড কম্পিউটিং কিছুই না। আমাদের টপিক ছিল ক্লাউড নিয়ে। এখন আসলে ক্লাউড জিনিসটা কি? ক্লাউড তো খালি শুনেই যাচ্ছি, কিন্তু এটা তো কখনো ইউজই করলাম না আমরা। বড়ই অবাক লাগে নিজেকে। উম, আচ্ছা, মেইন জিনিসটা হচ্ছে যে ক্লাউড এমন একটা জিনিস, সেই জিনিসটার মধ্যে দেখা যাচ্ছে ধরাও যায় না, ছোঁয়াও যায় না। এটা তো ডেফিনিশন। ছোটবেলায় অনেক আমি দূর থেকে দেখতাম যে আকাশে উড়ে উড়ে যাচ্ছে, মেঘ উড়ে যায়, কিন্তু ওটাকে আমরা যখন ধরার জন্য ট্রাই করি, তো আই থিঙ্ক তোমরা সবাই কম বেশি, যেহেতু আমি যখন তোমাদের এজে ছিলাম, এটা নিয়েও কিন্তু অনেক চিন্তা ভাবনা করছি। বাট আমার এই চিন্তা ভাবনার উত্তর আমি পেয়েছিলাম বিজ্ঞান বইতে, যে মেঘ আসলে দূর থেকে দেখা যায়, ওটা ধরা যায় না, ছোঁয়া যায় না। কিন্তু তার আগে অনেক চেষ্টা করেছিলাম মেঘকে ধরার জন্য। নিজে থেকে মনে হতো যে ইস, যদি 10 তলার উপরে যদি আমি মেঘটা ধরতে পারতাম, ইস, যদি মেঘটা ছুঁয়ে দেখতে পারতাম, হাউ ইট ফিলস। কিন্তু যখনই আমি উপরে উঠি, 10 তলা থেকে যখনই ধরতে যাই, দেখি দেয়ার ইজ নাথিং, আরো উপরে। এরপর যখন দেখো সাজেক আছে, সাজেকে যখন যাওয়া হয়, তখন আমি একটু চিন্তা করলাম যে দেখি একটু ধরা যায় কিনা। বাট দেখা যাচ্ছে মেঘ সামনে থেকে চলে যাচ্ছে, বাট ধরা যাচ্ছে না। ফানি। এরপর যখন আমি বিদেশে যাচ্ছিলাম, গত বছরে সৌদি আরবে গেলাম বাই ফ্লাইটে, তখন দেখা যাচ্ছে যে আমি মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। আবার যখন
প্লেনটা মেঘের উপরে চলে গেল তখন নিচে দেখা যাচ্ছে, বাট মেঘের যে অস্তিত্ব, নাথিং। সো এটা কিভাবে সম্ভব? আসলে মেইন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে মেইন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এটা এমন একটা জিনিস যা ধরা যায় না, ছোঁয়া যায় না, বাট এর এক্সিস্টেন্সে আছে। ক্লাউড কম্পিউটিং ইজ লুকস লাইক সেম, কিন্তু তুমি যখন মনে করতেছো যে ক্লাউডটা কি জিনিস, এটা তো কখনো ইউজ করিনি, তুমি কিন্তু রং কথা বলছো। আসলে এখানে গেম খেলে না এমন কেউ কি আছো? কেউ কম্পিউটার গেম খেলেনি, মোবাইল গেম খেলেনি? আছি আমি। ওয়াও, একজনকে পেয়েছি। আর কি আছে? লাকি ইউ। এনিওয়ান? ও, শাবাশ, তিনজন। আমিও গেম খেলি না। এরা আসলে কোথা থেকে আসছে? আমারও কিন্তু এই সেম কোশ্চেন, যে গেম খেলে না, সম্ভব কেমনে? তার অন্য দুনিয়া থেকে। হ্যাঁ, খেলতাম খেলতাম এককালে, মানে কি ছোটবেলায় খেলেছি, মানে হাউ ইট পসিবল ম্যান? আমি তো গেমের একদম অন্ধ ভক্ত। লুডো খেলে না, চেস খেলে না, এমন কেউ আছে? লুডো খেলে না, বাংলাদেশে বসবাস করে। এই যে যারা বলতেছে আমি খেলি না, এরা কি জীবনেও কি লুডো খেলে নাই? খেলেছি। হুম, আই ডোন্ট প্লে। এই আমি ভিডিও গেমের কথা বলিনি, মাত্র ফ্রি ফায়ার খেলে আসলাম। দেখছো অবস্থা, চেস না খেলছি। আসলে যুগটা পাল্টে গেছে তো, মানে কি বলবো স্যার। শোনো, সবাই কিন্তু কম বেশি সবাই গেম খেলছে, কেউ বলতে পারবে না, কারণ ছোটবেলায় থেকে যে এখানে তোমার হচ্ছে গেমটা কি, গেমটা হচ্ছে আহ, মানে রিক্রিয়েশনের একটা ধারণা। যে আমি ধরো এই যে কম্পিউটার সায়েন্সে পড়তেছি, এটা কিন্তু পেছনে কাজ করছিল কিন্তু গেমস। তো আমি গেমসের একটা অন্ধভক্ত, এমন কোনো গেমস না আমি খেলি নাই। কারণ আমি আমার সাইকোলজিকে চেঞ্জ করছি যে আমি গেমস খেলবো না, মানে আমি গেমস খেলবো কিন্তু গেমস যেন আমাকে না খেলে। এটা কিন্তু আমার ইসের লজিক। লজিকটা কি, যে আমি যখন ফ্রি ফায়ার খেলি, ফ্রি ফায়ার যখন খেলতেছি, ও একটা দুইটা ম্যাচ খেলতে বসে আছে, একটা দুইটা ম্যাচ খেলতে শেষ, ওভার। বাট আমার ইম্পর্টেন্ট কাজ যেন আমাকে যেন ওই গেমসটা যেন হ্যাম্পার না করে। এখন আমি ক্লাস নিতেছি, এখন যদি আমি বসে বসে গেমস খেলি, এটা কিন্তু কাজ। তো এই কথাটা এই জন্য বললাম যে তোমরা অনেকে যারা গেমস খেলো না, তারা কিন্তু ইউটিউবের ভিডিও দেখো, তারা গান শোনো। আবার দেখা যাচ্ছে যে যারা এরকম ভিডিও দেখো না, গানও শোনো না, অনেকে আবার ফেসবুক ইনস্টাগ্রামও আছে। এখন এই যে জিনিসগুলোর কথাগুলো বললাম, এই সবগুলাই কিন্তু এক্সাম্পল অফ ক্লাউড। সো অনলাইন গেমস যেগুলো আছে সেগুলো যখন সেন্ট্রালে কোনো মানে ওদের সার্ভারের সাথে কানেক্ট করে যখন খেলা হচ্ছে, এটাও ক্লাউড। ফেসবুকে যখন তুমি ছবিগুলো আপলোড করতেছো, ইনস্টাগ্রামে ছবি আপলোড করতেছো, ভিডিও আপলোড করতেছো, ইটস সেলফ এ ক্লাউড। কেউ কিন্তু বলতে পারো না যে তুমি যে ছবিটা ফেসবুকে আপলোড করলা, এটা কোন কম্পিউটারে আছে, এটা বিশ্বের কোন কম্পিউটারে আছে কিনা। তো এটা দেখা যাচ্ছে হতে পারে বাংলাদেশের কিছু ফেসবুকের সার্ভার, হতে পারে, হতে পারে ইউএস এর সার্ভার, হতে পারে কানাডার সার্ভার, বাট এটা কিন্তু নির্দিষ্ট কোনো কম্পিউটারে না। তো এর সুবিধার একটা কি, যে আমরা যেই জিনিসপত্রগুলা ইউজ করছি, যে হার্ডওয়্যার গুলা ইউজ করছি, সেই হার্ডওয়্যার গুলা কোনো কোনো সময় কিন্তু ফল্ট হতে পারে। কিন্তু ফেসবুক, ইউটিউব, এই ভিডিওগুলা দেখবা যে কখনোই তোমার এগুলা তোমার নষ্ট হয় না। কারণটা কি, কেউ কি বলতে পারবা?
বলো। ভার্চুয়ালি অন্য সার্ভারে হোস্ট করে রাখে। তা এই যে ভার্চুয়াল যে অন্য সার্ভারে হোস্ট করবে, এটা তো কোনো মানে সার্ভারের হোস্ট করা মানে কি, ওইটাও একটা ফিজিক্যাল কম্পিউটার। যদি ওই কম্পিউটারটা ড্যামেজ হয়ে যায় তাহলে তো তোমার ডাটাগুলো লস্ট হয়ে যেত, কিন্তু এইগুলো হয় না কেন? কারণ ব্লক হুম ব্লক ইউজ করে, কারণ ওদের মাল্টিপল সার্ভার আছে, একটা গেলে আরেকটা ব্যাকআপ দিবে। হুম তো মেইন যে জিনিসটা হচ্ছে যে তোমার ক্লাউড হচ্ছে এমন একটা জিনিস, যে জিনিসটা তোমার কোনো নির্দিষ্ট প্রেজেন্স নাই, যেটা হচ্ছে সার্বজনীন, যেটার উপর বেস করে তোমার দেখা যাচ্ছে যে কোনো ডেটাগুলা অথবা অ্যাপ্লিকেশন অথবা যা কিছু আছে না কেন, সেটা কোনো কম্পিউটারের নির্দিষ্টভাবে থাকবে না। এটা বিভিন্ন জায়গায় থাকতে পারে। এটা থাকতে পারে হচ্ছে তোমার কম্পিউটার, এই যে ইউএসএ সার্ভার, যেটা আগেই বলছি, যে তোমরা যে ইসের ইউটিউবের ভিডিওগুলো দেখো, হাজার হাজার ভিডিও প্রতিনিয়ত আপলোড হচ্ছে, কিন্তু ফিজিক্যালি হার্ড ডিস্ক গুলো অ্যাড হচ্ছে, কম্পিউটার অ্যাড হচ্ছে, কিন্তু কোনো নির্দিষ্ট কোনো কম্পিউটার নাই। যার কারণে ওই কম্পিউটারটা যদি নষ্ট হয়ে যেত, তাহলে কিন্তু তুমি আর এই ডাটাকে রিট্রাইভ করতে পারতা না। দিস ইজ দ্য থিং। তো আশা করি ক্লাউডে কিন্তু একটা ধারণা দিতে পেরেছি। কারণ দেখা যাচ্ছে যে তোমরা যে প্ল্যাটফর্মগুলো ইউজ করো অনলাইন, মানে আমার কথায় সহজ ভাষায় ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়ে যে সার্ভিসগুলো ইউজ করো, মোস্ট অফ দেম আর ইন ক্লাউড। কি বুঝাতে পেরেছি? Yes. Yes, sir. ইয়েস স্যার। আর ইন্টারনেট ছাড়া তোমাদের মোবাইল হোক, কম্পিউটার হোক, যে সার্ভিসগুলো ইউজ করো সেগুলোই হচ্ছে ক্লাউড ছাড়া। সো ক্লাউড, অনলাইন এবং ক্লাউড একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা, তোমাদের একটা এই যে বই দেয়া হয়েছিল, তোমরা কি কেউ পড়েছিলা? গুড, দুই তিনজনকে পেয়েছি। তো যারা যারা পড়নি, যারা যারা জানো না, তারা তারা লগ ইন করে দেখে নিবা যে যেখান থেকে তুমি এই ক্লাউডের টপিকস গুলা সম্পর্কে জানতে পারো। আচ্ছা, মেইন যে জিনিসটা হচ্ছে যে আমরা ক্লাউড সম্পর্কে যখনই আমরা শিখবো, যখনই আমরা জানতে যাব, তো এইটা টোটালি ডিপেন্ড করবে হচ্ছে আমাদের সার্ভিসের উপর। যখন সেন্ট্রাল কোনো সার্ভিস মানে পরিচালিত না হয়ে এটা ডিসেন্ট্রালাইজ, মানে ডিসেন্ট্রালাইজ বলতে এটা হতে পারে সেন্ট্রাল অর্গানাইজেশন, বাট কোনো ডিভাইসের উপর না, তাহলেই কিন্তু বোঝা যাবে এইটা একটা কম্পিউটিং সিস্টেম, এই যে ক্লাউড সিস্টেম। তো দেখো, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। Yes, sir. না Yes, স্যার। sir. দেখা যাচ্ছে। গুড। তো দেখো তো এখানে কি লেখা, কেউ একটু বলো তো। ক্লাউড কম্পিউটিং Cloud এক প্রযুক্তি computing যেখানে ডেটা project অ্যাপ্লিকেশন ও ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত হয়। তো আমি একটু আগে যে কথাগুলো বললাম, যে ইন্টারনেটের মাধ্যমে যত অ্যাপ্লিকেশন আছে, যেগুলোই পরিচিত, এক কথায় সবগুলোই ক্লাউড কম্পিউটিং। মানে তুমি তোমার অজান্তেই তুমি ক্লাউডের সার্ভিসগুলা ইউজ করছো। ওকে, এনি কোশ্চেন থাকলে বলতে পারো। কমন প্ল্যাটফর্ম ফর ইউ অল। কারো কোনো কোশ্চেন নাই নাকি শুনতে পাচ্ছ না? No, sir. আচ্ছা, তাহলে আমি যা বলেছি তা কি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো?
Yes, Yes, sir. Yes, sir. গুড। তাহলে দেখো আমরা তাহলে একটু ডিটেলসে যাই যে ক্লাউড কম্পিউটিং কি আছে। ক্লাউড কম্পিউটিং হচ্ছে এমন একটা প্রযুক্তি, তথ্য, উপাত্ত, অ্যাপ্লিকেশন যেগুলো আছে, মানে তোমার ইন্টারনেটের মাধ্যমে যে সার্ভিসগুলো আমরা পেয়ে থাকি সেইগুলাই কিন্তু আমার ক্লাউডে ব্যবহৃত হয়, তাই না? আমি একটু আগে বলেছিলাম যে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো স্থান থেকে ডেটা এবং অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করা। তো আমি একটু আগে যে কথাগুলো বললাম যে এইগুলার এক্সাম্পল কি হতে পারে, এগুলোর এক্সাম্পল কিন্তু আসলে এটা দেখো তো, তোমরা কি এই সার্ভিসগুলো কি ইউজ করছো? Yes, sir. Yes, sir. ইমেইল, গুগল ড্রাইভ, নেটফ্লিক্স, ইউটিউব, স্ট্রিমিং, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল ডক্স, আর গেমিং তো আছেই। আচ্ছা, আমার ক্লাসের মধ্যে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনও করতে পারবা, ডোন্ট ওয়ারি। আচ্ছা, এইখানে দেখো অনেকগুলা সার্ভিসের কথা বলা আছে, কিন্তু একটা সার্ভিস কিন্তু মিসিং, যেটা কিন্তু তোমাদের বইয়ে ক্লাউড কম্পিউটিং এর যে পিডিএফটা আছে বুক সেকশনে, তুমি যখন এই যে লগ ইন করবা বুক সেকশনে যে ক্লাউড কম্পিউটিং, কেউ একজন বলো তো এই জিনিসটা কি একটা মিসিং? Video conferencing. গুড। তো ভিডিও কনফারেন্সিং হচ্ছে এখানে মিসিং। তার মানে দেখো যে আমরা যে ভিডিও কনফারেন্সটা করতেছি ইটস সেলফ এ ক্লাউড। তো তোমরা যে ফার্স্টে যে বলছো ক্লাউড সম্পর্কে জানো না, শোনোনি, কিন্তু এগুলো রং কথা। নিজেদের অজান্তেই আমরা কিন্তু ক্লাউডের সার্ভিসগুলা ইউজ করে যাচ্ছি। তো একটা জিনিস দেখো যে ক্লাউড যে কেউ ইচ্ছা করলে কি তৈরি করতে পারবে? অবশ্যই পারবে, কিন্তু ক্লাউড তৈরি করার প্রথম উপর এলিমেন্ট হচ্ছে সিকিউরিটি। যদি সিকিউরিটি না থাকে কেউ সার্ভিসগুলোতে ইউজ করবে না। এবং দেখো আমাদের বাম সাইডে যে ছবিটা আছে, আমি যে জিনিসটা বলছি যে যারা ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড এবং রিসোর্স গুলা শেয়ার হচ্ছে, সো এই রিসোর্স গুলা বিভিন্ন কম্পিউটার এই রিসোর্স গুলাকে শেয়ার করতেছে। তো এইটাই হচ্ছে ক্লাউডের মেইন আর্কিটেকচার, মেইন বৈশিষ্ট্য, যে ডাটার নিরাপত্তা আগে নিরাপত্তা এস্টাবলিশ করা। তো ক্লাউডে যদি তোমার ডেটা নিরাপদ যদি না থাকে কেউ কিন্তু ইউজ করবে না, এবং রিসোর্স শেয়ারিং যদি করতে না চায়। কোশ্চেন ছিল হ্যাঁ বলো। তার বলা হচ্ছে যে চ্যাট জিপিটি এবং ডিপসিকের মাঝে পার্থক্য হলো চ্যাট জিপিটি ইউজ করার সময় আমরা অন্য দেশের সার্ভার ইউজ করে আমাদের তথ্যগুলো অন্য দেশের সার্ভারে জমা থাকে, কিন্তু হুম। ডিপসিকে আমরা নিজস্ব মানে আমাদের ফোনে যে স্টোরেজ সেখানে তথ্যগুলো জমা থাকে। মানে এটা আমাদের এদিকে আমাদের সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে ইনস্ট্যান্ট ভাবে তুমি এটা পাচ্ছ, সার্ভিসটা পাচ্ছ। যে যখন দেখা যাচ্ছে যে ধরো ডিপসিকে যদি এরকম ফিউচার যদি কোনো প্ল্যান থাকে যে উইদাউট ইন্টারনেটে ওয়ার্ক করবে, দেন ইট ইজ পসিবল, যেহেতু তোমার ডেটাটা তোমার সেন্ট্রালি তোমার কাছে আছে। এটা কি তাহলে কারণ চ্যাট জিপিটি পসিবল না? ChatGPT যখন তাদের স্টোরেজে যখন রাখছে, ইন্টারনেট ছাড়া কিভাবে তাদের সাথে কানেক্ট করবো? কিন্তু ডিপসিক যখনই বলতেছে যে না আমরা ফিউচারে এখন যেই ভার্সনটা আছে এটাকে আবার আপগ্রেড করে তোমাদের প্রথমে সেন্ট্রালি ডেটাগুলোকে যার যার মোবাইলে রাখছে, এবং পরবর্তীতে সে যদি এমন কোনো অ্যাপস চায় তো এটা বার করতে পারে যে আমার ফোন এই যে আমার অ্যাপস উইদাউট ইন্টারনেটে কাজ করবে। এটাও তো তাদের
এখন ফিউচার প্ল্যান থাকতে পারে। আর আরেকটা উপকারিতা থাকতে পারে যে যে তুমি যে ডেটাগুলো ইউজ করতেছো সেটা তোমার কাছে থাকছে, অন্যরা যে ডেটাগুলো ইউজ করছে তাদেরও কাছে থাকতেছে। এইখানে যে জিনিসটা হচ্ছে যে এই যে স্টোরেজ তো যার যার তার, কিন্তু যখন কোনো ক্লু আসছে অথবা যখন কোনো কোয়েরি আসছে তখন সবার সাথে সবাই কম্পেয়ার করে নিচ্ছে। তাহলে সুবিধা কি? সুবিধা হচ্ছে যেমন চ্যাট জিপিটি, এটা কি মাইক্রোসফটের না? কোন কোম্পানি? ওপেন এআই। OpenAI। হ্যাঁ, এই ওপেন এআই মানে এই ওপেন এআই যখন তোমার সেন্ট্রালি ডাটাটা যখন মাইক্রোসফটের কোনটা তাই বলো তো? কোপাইলট। কোপাইলট। আর এটা বিং এর সাথে কিন্তু ইন্টিগ্রেট করা, দেখছো কোপাইলট? জি স্যার। এবং উইন্ডোজ 11এও কিন্তু কোপাইলটটা ইন্টিগ্রেটেড আছে। জি জি। হ্যাঁ ডিফল্ট হ্যাঁ, এখন চ্যাট জিপিটি হচ্ছে ওদের নিজস্ব সার্ভারে যখন রাখছে, তো ডে বাই ডে তো ডেটা তো আরো বেশি ইনক্রিজ হচ্ছে। সো ওদের কস্টিং বেশি এবং ওটার জন্য তোমার ওই যে সাবস্ক্রিপশন ফিটাও বেশি। সাবস্ক্রিপশন ফি না হলে তারা তো এতগুলো স্টোরেজ তো চালাতে পারবে না। অপরদিকে ডিপসিক যখন ডিসেন্ট্রালাইজ হয় দেখা যাচ্ছে যে ফ্রি তোমাদেরকে সাপোর্ট দিবে, যেটা আমি এই যে গুগলের একটা আছে, আমি যেটা ইউজ করছি কি যেন নাম, জেমিনি। জিমিনি। হুম, গুগলের নিজস্ব সার্ভার থেকে করতেছে, ফ্রি ইউজ করতে পারতেছি, কিন্তু চ্যাট জিপিটিতে তোমার তো সাবস্ক্রিপশন ফি নিচ্ছে। তো কিছু কিছু জিনিস মেরিট ডিমেরিট এগুলো থাকবেই। যেমন এই দেখো এখানে আছে অন ডিমান্ড সার্ভিস, যে তোমার যে সার্ভিসটা কেউ হচ্ছে দেখা যাচ্ছে নিজের রিসোর্স ইউজ করে পেমেন্ট সিস্টেমটা মানে যেটা ডিপসিক করতেছে, যে ডিভাইস তার নিজের রিসোর্স ইউজ করতেছে, প্রাইসটা কমে ফেলছে। আর চ্যাট জিপিটি যেমন দেখো সেন্ট্রালি যদি থাকে, সো সে অন্যের সার্ভার ইউজ করতেছে বাট প্রাইসটা বেড়ে যাচ্ছে। মানে এইখানে হচ্ছে কিছু তোমার অপরচুনিটি থাকে আর কি, মানে বেশি সার্ভিস নিতে বেশি টাকা দিতে হবে, কম সার্ভিস নিলে কম টাকা দিতে হবে, এইরকম একটা টাইপের। সো এইখানে যখন আমরা ক্লাউড নিয়ে কাজ করি তখন এই যে ক্লাউডের মধ্যে 3 ধরনের ক্লাউড আছে। আমরা যত ধরনের এই যে যত কাজ করি নেটের মাধ্যমে 3টা ধরনের ক্লাউড। একটা হচ্ছে কি পাবলিক ক্লাউড, মানে ইজিলি অ্যাক্সেস করা যায়, যেটা হচ্ছে তোমার ফেসবুক গুগল যেগুলো বলো, সেটা হচ্ছে কি পাবলিক, ইউজার নেম পাসওয়ার্ডে ঢুকে যাচ্ছ। প্রাইভেটটা কি, যেটা হচ্ছে কোনো কোম্পানির ব্যক্তিগত থাকে, মানে সেটা পাবলিকের সাথে কানেক্টেড না। যেমন হচ্ছে তোমার ব্যাংকের ব্যাংকের যে ওয়েবসাইট গুলা নিজস্ব ডেটাবেস গুলো আভ্যন্তরীণ ভাবে থাকে, এটা হচ্ছে প্রাইভেট ক্লাউড, বাইরে থেকে কিন্তু এটা অ্যাক্সেস করা যায় না। হ্যালো সো এটা হচ্ছে এটা হচ্ছে প্রাইভেট। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, এতক্ষণ ধরে কথা বলতে চাচ্ছিলাম আর কি পারছিলাম না। আমার একটা কোশ্চেন ছিল যে ক্লাউড কম্পিউটিং এর যেই নামটা ক্লাউড, এটা কেন ক্লাউডই দেওয়া হলো? মানে নামটা দেওয়ার কারণ একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, তুমি কি এখন জয়েন করেছো মনে হয়, তাই না? এখন না, আমি আরো 10 মিনিট আগে জয়েন করছি কাইন্ড অফ। হ্যাঁ, আমি করছি। আসলে ফার্স্ট 15 মিনিটই এটা নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, তাহলে মনে আমার রেকর্ডিংটা দেখা উচিত। হ্যাঁ, আচ্ছা, মেইন হচ্ছে ক্লাউড, আমি শর্ট কথায় বলছি, জাস্ট 30 সেকেন্ড। ক্লাউড যেমন ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এর এক্সিস্টেন্সই আছে, ঠিক তেমনি কম্পিউটারের যে আর্কিটেকচার, যেখানে আমি রিসোর্স গুলা ইউজ করব ঠিকই, কিন্তু ওই রিসোর্সটা কোনো কম্পিউটারের সেন্ট্রালাইজ থাকবে না। 10টা কম্পিউটার তাদের যে সক্ষমতা আছে 10টাই একই সাথে, মানে বাইরে থেকে কেউ যদি ইউজ করে তখন বাইরে থেকে দেখবে যে ওইটা ইটসেলফ সিঙ্গেল কম্পিউটার, কিন্তু তোমার ডেটাটা স্টোর থাকছে ঠিকই, কিন্তু কোন কম্পিউটারে স্টোর থাকছে তা তুমিও জানো না। বাট 10টা কম্পিউটারে কোনো না কোনো কম্পিউটারে
তোমার ডেটাটা থাকবে। তো সুবিধা কি? সুবিধা হচ্ছে 10টা কম্পিউটার কোনো একটা যদি ক্র্যাশ করে অথবা নষ্ট হয়ে যায়, তোমার ডাটাগুলো লস হবে না, কারণ একটা রিডান্ডেন্সি আরেকটাই থাকবে, একটা রিডান্ডেন্সি আরেকটাই থাকবে। যার কারণে ফেসবুক, ইউটিউব এখান থেকে আমাদের ভিডিও, ছবি এগুলো কখনোই ডিলিট হয় না। স্যার তাহলে আমাদের ডাটা হারানোর কোনো সম্ভাবনা নেই, তাই তো? রাইট। ডাটা হারানোর সম্ভাবনা খুবই কিন্তু কম। আচ্ছা, আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম। একটু আগে আপনি চ্যাট জিপিটি এবং আদার চ্যাটবট নিয়ে কথা বললেন। তো বললেন যে চ্যাট জিপিটি, মানে কেউ একজন বলছে যে চ্যাট জিপিটি হইতেছে সার্ভারে ডেটা হুম স্টোর করে, আর ডিপসিক হচ্ছে আমাদের ডিভাইসে। হুম কিন্তু হুম যখন হুম। একটা চ্যাটবট আমার ডিভাইসে স্টোর করার ডেটা স্টোর করার সক্ষমতা রাখে, সে তো আমার ডিভাইসের ডেটা ডিলিট করার সক্ষমতা রাখতে পারে। অবশ্যই পারে। সেই সেই দিক দিয়ে আমরা সিকিউর কতটুকু চ্যাট জিপিটির তুলনায়? হ্যাঁ, এইখানে যখন অ্যান্ড্রয়েডের যে লেটেস্ট ভার্সন গুলো আসছে, জি। সেগুলো যে কোনো অ্যাপস ইনস্টল করলে অফকোর্স কিন্তু পারমিশন নেই। তো আমি যতক্ষণ পর্যন্ত নিজে জেনে শুনে পারমিশন না দেই, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু অ্যাক্সেস নিতে পারে না। হতে পারে সে বলছে যে আমি নিব না, আমি নিব না, আমি এটা দেখব না। যদি করে ফেলে তো তখন আমাদের করার কিছু থাকবে না। সো যখন কোনো অ্যাপস ইনস্টল করা হয়, তার মানে তাকে এখানে একটা ট্রাস্টের জেনে একটা বুঝে, ব্যাপার আছে, তাই তো? এক্স্যাক্টলি জেনে বুঝে আমাকে পারমিশন অ্যাকসেপ্ট করতে হবে, যে সে আমার কন্টাক্ট দেখতে পারবে কিনা, সে আমার স্টোরেজ দেখতে পারবে কিনা। হুম। আই থিংক ইউ কিন্তু গট মাই অনেক আনসার। সময় কিন্তু অনেক সময় এরকম ধরেন যে একটা ইম্পর্টেন্ট কাজ সেটা আমার করতেই হবে, ওটা ওই অ্যাপসটাই ইউজ করতে হবে, সেটা করার জন্য আমরা আর কি শুধু অ্যালাউতে ক্লিক করে দিই, বা অন্যান্য ক্ষেত্রেও জাস্ট অ্যালাউ বাটনে ক্লিক করে যেন আমরা ফরওয়ার্ডটা একটু তাড়াতাড়ি যেতে পারি। এটার মানে এটার সুযোগটা নিয়ে ওরা হয়তো অনেক কিছু ইমপ্লিমেন্ট করতে পারে। তো সেই দিক করতেও থেকে পারে। আমরা সিকিউরড না, তাই না? তাহলে আমি কেন চ্যাটবট গুলাই ব্যবহার করব? তো অনলাইন বেসড না কেন? হ্যাঁ, এইখানে আমার মতে যদি আমার কোনো যদি জিনিস অ্যাপ্লাই করতেই হয়, হতে পারে তখন আমরা ওই যে আহ, এটা এমন কোনো ডিভাইস ইউজ করব যে ডিভাইসে আমার কোনো পার্সোনাল ইনফরমেশনই থাকবে না, সেই ডিভাইসটা হ্যাক হলেও আমার কোনো কিছু যায় আসে না। যদি এমনই করতে, যদি কিছু করতেই হয়, মানে আমাকে ইনিশিয়ালি সেটআপ হয়ে না থাকতে হবে। হ্যাঁ, আমি আমার কম্পিউটারে, আমি যখন অফিসের কম্পিউটারটা ইউজ করতেছি, অফিসের কম্পিউটারে কোনো কিছু রাখলামই না। কিন্তু তো আমি দ্যাট যে সিকিউর। নেটওয়ার্কটা ব্যবহার করতেছি ওই নেটওয়ার্কে তো আমার পাবলিক নেটওয়ার্ক, অন্যান্য কম্পিউটারও তো কানেক্টেড আছে। এই জন্যই তো বলছি যে নিজের ইনফরমেশন গুলা না পারতে নয়। আমি যখন নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে কাজ করছি, তো তখন আমি একটা জিনিস জেনেছি যে ইন দিস ওয়ার্ল্ড, ইন্টারনেটের জগতে নাথিং ইজ সিকিউরড। কোনো না কোনো প্রোটোকল, কোনো না কোনো সিস্টেম দ্বারা দিস ইজ ক্র্যাকেবল। তো তোমার যেই ইনফরমেশন গুলা তুমি অনলাইনে যাচ্ছে, কোনো না কোনো ভাবে সামহাও, যতই পাসওয়ার্ড প্রোটেক্টেড করো না কেন, দিস ইজ ক্র্যাকেবল। সো before storing something on over internet, you should think many time. আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বলো। আমি যদি একটা সার্ভার তৈরি করি এবং সেই সার্ভারে আমি একটা ওয়েবসাইট কে হোস্ট করলাম, কিন্তু হুম। সেটাকে আমি অনলাইন করলাম না, অর্থাৎ ইন্টারনেটের সাথে কানেক্টেড করলাম না, তাহলে কি আমি সেটাকে ক্লাউড কম্পিউটার বলতে পারি? তুমি যদি সার্ভার করলা, কিন্তু তাহলে তুমি অ্যাক্সেস নেবা কিভাবে? আমি লোকালি অ্যাক্সেস নিব। ধরেন আমার নেটওয়ার্কে যতগুলো কম্পিউটার আছে তারা ওই ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে পারবে। ল্যানের মাধ্যমে। জি। হ্যাঁ, ল্যানের মাধ্যমে যদি করো তাহলে তো তোমার এই যে এটা প্রাইভেট ক্লাউড হয়ে যাচ্ছে। ও, বুঝতে পেরেছি। কিন্তু ওইটার সিকিউরিটিটা কি এই পাবলিক ক্লাউডের থেকে বেশি না? অফকোর্স বেশি। ব্যাংক সিস্টেম চলছে কিভাবে? বাইরে থেকে তো ব্যাংকের সিস্টেমে ঢোকা যায় না, কারণ ওইটা ইন্টারনেট থেকে ঢোকা বিভিন্ন যায় না। ব্যাংক হ্যাক হয়। হ্যাক হয়তো ওই যে ব্যাংকের মধ্যে যারা থাকে তাদের সংযোগে। কর্মচারীর জন্য। হ্যাঁ। স্যার গুগলটা কি এক্ষেত্রে স্যার হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা আছে? গুগল তো প্রায় হচ্ছে এরকম ধরনের নিউজ দেখা যায় যে ডাটা ব্রিচ হয়। শুধু গুগল না, অ্যাপেলের তো অনেক জরিমানা হলো মাঝে নিউজে দেখলাম। অ্যাপেলে স্যার। এত সিকিউরিটি ইমপ্লিমেন্ট করছে,
অ্যাপলেট ডাটাগুলো হচ্ছে ডেটা ব্রিচ হচ্ছে। তো Yes, এটা sir. বলা যায় না। আরেকটা জিনিস, আমাদের যে ডেটাগুলো যে স্টোর হয় ওটা তো একটা ডেটা সার্ভারে থাকে। তো ওই ডেটা সার্ভারটা যখন ক্র্যাশ করে তখন তো আমার ডেটা তো আর থাকবে না। এটাই তো বললাম যে ক্লাউড সিস্টেমটা এই জন্যই ইউজ করা হয় যাতে একটা রিডান্ডেন্সি আরেকটাই থাকে। মানে So, একটা সার্ভারের ব্যাকআপ জন্য আরো একটা সার্ভার থাকে। এভাবে এক্স্যাক্টলি। করে এই ইনফিনিটি যে পর্যন্ত থাকবে। হ্যাঁ, যেমন ক্লাউড স্যার মানে কি মেঘ, মেঘ বলতে তুমি কোনো কিছু ধরতে পারছো না, ছুঁতে পারছো না, বাট তুমি যখন সাগরে যাচ্ছ ওইখানেও পানি থাকে, ওইখানেও পানি থাকে, দুই জায়গায় কিন্তু পানি থাকে, কিন্তু ক্লাউডে পানি ধরা যায় না, কিন্তু সাগরে গেলে কিন্তু পানি ধরা যায়। ক্লাউডে যখন তুমি হাত দিবা তখন তোমার হাত ভিজে যাচ্ছে, বাট তুমি কিন্তু কিছু ধরতে পারছো না। তো এটা এই জন্যই যে তুমি বিভিন্ন ডেটাগুলো শেয়ার করা থাকবে। এখন এটা যে কার আন্ডারে, এটা নট ফ্যাক্টর, ফ্যাক্টর হচ্ছে তো সিস্টেমটা এমন ভাবে ডিজাইন করা যে 10 জনের মধ্যে 10টা কম্পিউটারের যে হার্ডওয়্যার রিসোর্স আছে এর মধ্যে একটা যদি ফেল হয় তাহলে অন্যরা সেটা ব্যাকআপ দিবে। দ্যাটস ফর স্যার তাহলে একটা কম্পিউটার থেকে তথ্য যদি হারায় যায় তাহলে অন্য কম্পিউটার থেকে সেটা ব্যাকআপ দেওয়া যাবে। জি জি। আচ্ছা, আমি লাস্ট আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, মানে এই স্লাইড গুলার বাইরে যে আমরা তো রেজিস্ট্রেশন করছি কিন্তু ওইখানে অনেকগুলা প্রায় 16টা মতো সেগমেন্ট দেখলাম, মানে বই-টই দেখলাম আর কি। তো ওগুলা কি সবগুলা এক একজন ইন্ডিভিজুয়ালি নিতে পারবে নাকি সবাইকে সবগুলোই পড়তে হবে? সবগুলাই পড়তে হবে। এটা কি ওই আপনার ফার্স্ট রাউন্ডের জন্য? হ্যাঁ, এটা ওভারঅলের জন্য, এটাতে সিলেবাস তৈরি করা হয়েছে ক্লাস এই ওয়াইজ। ও আচ্ছা, মানে সেগমেন্ট মানে চ্যাপ্টার বোঝানো হয়েছে। বইগুলোয় যতটুকু ইনফরমেশন দেওয়া আছে ওইগুলোর মধ্যেই কি আসবে নাকি আউট অফ দ্য বক্সও আসবে? এগুলা তো জাস্ট একটা ওভারঅল ধারণা। আচ্ছা আচ্ছা, বুঝতে যদি পেরেছি। এরকমই যদি করা হতো তাহলে এত আমার স্টুডেন্ট আছে লাখের হ্যাঁ মতো, হ্যাঁ, এই মুখস্থ বিদ্যা হয়ে যেত। লাখের মধ্যে থেকে আমি একজনকে কিভাবে পিক করব, কে হবে চ্যাম্পিয়ন? স্যার তাহলে হয়তো বা 10% অথবা 5% বাইরে থেকে আসবে। এইরকম কিছু একটা করতে হবে তো, না হলে তো আমি তো এতজনের মধ্যে থেকে একজনকে কিভাবে আমি বের করে নিয়ে আসবো? আমাকে তো একজনকে বের করতে হবে। আর এখানে কম্পিটিটর তো হাজার না লাখের মতো পড়বে প্রত্যেকটা সেগমেন্টে, প্রত্যেকটা ক্লাসে। ওকে। সো নলেজ এমন করে বিল্ড আপ করতে হবে যাতে তোমার নলেজের সাথে অন্য কেউ যেন কন্টেস্টে না আসতে পারে। আর এটা তো প্রোগ্রামিং কন্টেস্ট না, এটা হচ্ছে তোমার নলেজ বেসড কন্টেস্ট। তো তুমি তোমার নলেজকে যত বেশি এগিয়ে নিয়ে যাবা তুমি তত বেশি অ্যান্সার করে কোয়ালিফাইড হতে পারবা। আচ্ছা, নেস সার্ভারকে কি আমি ক্লাউড বলতে পারি? অফকোর্স, কারণ এখানে তো তোমার নেটওয়ার্কের মাধ্যমেই তো তুমি নাসের যেইগুলা আছে অ্যাক্টিভিটিস গুলা সেগুলো সম্পন্ন করতেছো। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমরা অনেকেই আছে প্রক্সি ভিপিএন ইউজ করে বিভিন্ন সার্ভার থেকে স্যার আছে ডেটা অ্যাক্সেস করি স্যার। এক্ষেত্রে তো অনেক লোকেশনই দেখায় যে এখান থেকে অ্যাক্সেস নেওয়া হচ্ছে ডেটা, ওখান থেকে নেওয়া হচ্ছে স্যার। স্যার তাহলে কি স্যার এটাও কি আছে স্যার ওখানে স্টোরেজ থাকে এই ডাটাটাও? না, ভিপিএন এর মাধ্যমে করলে তুমি তো কমিউনিকেশন পাথটা চেঞ্জ করছো। তুমি Yes, sir. যখন দেশের বাইরে ইউএস এর সার্ভারে অ্যাক্সেস নিচ্ছ তখন যেটা ডিরেক্টলি যেত ভিপিএন ইউজ করার মাধ্যমে তোমার আইডেন্টিটি মাঝখানের কোনো একটা সার্ভারে চেঞ্জ করে সেটাকে মাস্কিং করে আবার পাঠানো হচ্ছে। সো এখানে তো Okay, কোনো sir. স্টোরেজ নাই এখানে তাহলে just- স্যার হ্যাঁ বলো। তাহলে স্যার এটা কি স্যাটেলাইটের মাধ্যমে হচ্ছে নাকি এই যে ক্লাউডের সার্ভারের মাধ্যমে হচ্ছে আমার লোকেশন স্যাটেলাইট চেঞ্জটা? স্যাটেলাইট বলে কথা নাই, স্যাটেলাইট তো একটা মিডিয়া। তো হতে পারে স্যাটেলাইট, হতে পারে তার, কিন্তু এগুলো না, মাঝখানে কোনো একটা সার্ভার আছে যে তোমার আইডেন্টিটিকে মাস্কিং করে দিচ্ছে। কারণ যখনই তুমি ভিপিএন করতেছো তোমার অরিজিনাল আইডেন্টিটি মাস্কিং হয়ে নিউ আইডেন্টিটি নিচ্ছে। ওকে স্যার। সো আমরা যেটা দেখলাম যে দেখো এখানে দেখছো ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। এটা হচ্ছে কি যে ক্লাউডের যে
সার্ভিসগুলো আছে আমরা একটু আগে দেখে আসলাম। সেখানে আমরা দেখলাম যে বিভিন্ন ভিডিওয়ে স্ট্রিমিং হয়, তারপরে হচ্ছে গেমের প্ল্যাটফর্ম আছে। সো এইগুলার মাধ্যমে যখন আমরা কোনো তৃতীয় যেই রিসোর্সটা আমরা যখন ব্যবহার করছি, তো সেখানে কিন্তু আমার ইনফ্রাস্ট্রাকচার লাগে। সো সেই ইনফ্রাস্ট্রাকচারের যে শেয়ারিং সিস্টেম, সেটাকে কিন্তু আমরা বলা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। মানে যেটা যে আমি একটু আগে বললাম যে 10টা মেশিনের তোমার ডেটাগুলা সেন্ট্রালাইজড ভাবে একটাই দেখাচ্ছে। যদি আমি ডিসেন্ট্রালাইজ, যদি ক্লাউড না থাকতো, আমার একটা ল্যাপটপে 2 টেরাবাইট জায়গা আছে। সো এইটা ইটসেলফ সিঙ্গেল স্টোরেজ। বাট আমি যখন ক্লাউড সিস্টেম অপারেটিং সিস্টেম ইনস্টল করছি, তখন এই 2 টেরাবাইট, আরেকটা কম্পিউটার 2 টেরাবাইট, আরেকটা কম্পিউটার 2 টেরাবাইট, সবগুলো মিলেই যখন একটা তিনটা অথবা 5টা কম্পিউটার মিলে যখন 10 টেরাবাইট হচ্ছে, তখন বাইরে থেকে কেউ যখন অ্যাক্সেস করতে যায় তখন দেখে 10 টেরাবাইট জায়গা। বাট কোনটা কার মধ্যে সেটা কিন্তু দেখা যায় না, যেটা হয় গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে দেখা যায় না 15 জিবি ডাটা। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। বলো। আমরা আপনি যেটা ক্লাউডের কথা বললেন ওটা বুঝতে পারছি, কিন্তু ধরেন আমরা যখন একটা ফিজিক্যাল ড্রাইভ বা কোনো কিছু যখন কম্পিউটারে ইনস্টল করি, তখন কিছু সংখ্যক কম দেখানো হয় কেন? 64 জিবি কেন 58.9 জিবি দেখানো হয়? এটা একটু এক্সপ্লেন করতেন যদি। এটা দেখানোর কারণ হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে আমরা জানি 1024 এ 1 জিবি, মানে কম্পিউটারের সিস্টেমে। বাট যখন এটা হচ্ছে কম্পিউটারের ক্যালকুলেশন 1024-এ 1 মেগা 1 গিগা এইভাবে ক্যালকুলেশন হয়। বাট যখন ফিজিক্যালি ইমপ্লিমেন্ট করা হয় তখন কিন্তু 1024 হয় না, তখন 1000-এই কিন্তু মেজারমেন্ট হয়। তো দুই জায়গায় কিন্তু একটা ডিফারেন্স থেকে যাচ্ছে। এখানেই কমিউনিকেশন, যে আমরা 1 কিলোবাইট হিসাব করতেছি হচ্ছে মানে কম্পিউটার সিস্টেমে 1024 দিয়ে, কিন্তু যখনই ওই হার্ড ডিস্ক অথবা মেমোরি কার্ডের যখন হিসাব করা হয়, তখন ওরা হিসাব করে হচ্ছে যেহেতু এটা ফিজিক্যাল এক্সিস্টেন্স, ওই ওদের ক্যাপাসিটিটা ওই 1000 অনুযায়ী হচ্ছে ওরা মেজারমেন্ট করে। যখন এটা কনভার্ট হয়ে 1024-এ, ওই সিস্টেমটা কনভার্ট করে হচ্ছে 1024-এ, তখন এইখানে মাঝখানে যে গ্যাপটা থাকে ওই গ্যাপটার কারণে কম দেখা যায়। তাহলে আমি যখন 128 জিবি কিনি, তাহলে কি মানে আমি প্রতারিত হইতেছি যখন একটা কোম্পানির কাছ থেকে কিনি? প্রতারিত না, সিস্টেমটাই এমন। আচ্ছা কারণ স্যার, আমি কেউ একটু কেউ অ্যাড করতে চাই, দেখা যায়। যদি হ্যাঁ। ঠিক হয়। যে মূলত যেটা হয়, আমরা যদি লেটস সে 256 জিবি যদি আমরা কিনি, এখানে দেখা যায় যে আমার 10 থেকে 12 জিবি ফার্স্ট অফ অল ওএস খায় ফেলে, এন্ড আরেকটা পোর্শন ও নিয়ে থাকে ইমার্জেন্সির জন্য। যদি আমার র্যাম রান আউট করে, তখন সে আমার স্টোরেজটা থেকে একটা পোর্শন র্যাম হিসাবে ইউজ করে, তাই না? এরকম ইউজুয়ালি এসএসডি গুলোর মধ্যে এরকম দেখা যায়। সো আই থিঙ্ক এটার জন্যই মেবি আমাদের যে স্টোরেজের যে স্পেস 6 থেকে 8 জিবি এরকম নিয়ে নেওয়া না, হয়। ওটা তো কিন্তু আছে, যখন আপনি একটা এক্সটার্নাল প্রিন্ট ড্রাইভ হ্যাঁ, লাগাবেন, তখন ওটা তো তো এরকম র্যাম ট্যাম বা ওএস এর ব্যাপার থাকে না, তখনও তো সেম জিনিসটা, আমি তার জন্য হ্যাঁ, কাজ করছিলাম। ওইটা তো অনলি ফর সি ড্রাইভের জন্য। তো কিন্তু এটা দেখা যায় যে যত ধরনের মেমোরি কার্ড, পেন ড্রাইভ আছে সবগুলাই একই সিস্টেমে। ওইখানে ক্যালকুলেশন ওরা যখন যে ডিভাইসটা ম্যানুফ্যাকচারিং করে, হার্ড ডিস্ক, মেমোরি কার্ড, এসএসডি, ওরা ক্যালকুলেশনটা হয় হচ্ছে 1000-এ। বাট যখন আমার সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করা হয়, আমার সিস্টেম ওটাকে ক্যালকুলেট করে 1024-এ। বুঝছি। তো এইটা কোনো চিটিংও না, এটা হচ্ছে সিস্টেমটাই, এখানে সিস্টেম লস বলা যায়। স্যার, আমার আরেকটা প্রশ্ন ছিল। আমি কতক্ষণ পর্যন্ত নিজের কম্পিউটারকে একটা ক্লাউড কম্পিউটার বলতে পারবো না? যতক্ষণ পর্যন্ত ইন্টারনেটের মাধ্যমে অন্য কেউ আমার সার্ভিসটা গ্রহণ করছে না। আচ্ছা, আমরা তো ইন্টারনেটের মাধ্যমে যদি অন্য কেউ, আমি যে প্ল্যাটফর্ম, একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করার পর অন্য কেউ যদি ইন্টারনেটের মাধ্যমে যদি আমার সিস্টেমটা অ্যাক্সেস করতে পারে, তাহলে বলবো যে ক্লাউড। আমরা তো অনেক আপনি যে সময় গুগল ক্লাসটা অন করছেন, এই যে আমরা যে জয়েন করলাম, সো এটাকে ক্লাউড, ক্লাউড কম্পিউটিং বলতে পারেন? অফকোর্স, কারণ এই যে ফার্স্ট স্লাইডে ছিল স্ট্রিমিং, ভিডিও স্ট্রিমিং। স্যার আমরা ধরেন স্যার ইন্টারনেট কানেকশনের ভিতরে আছে, কিন্তু আমাদের কোনো স্যার
অ্যাপ ইউজ করতেছি না, তাহলে কি সেটাও কি ক্লাউডের ভিতরে পড়ে স্যার? না, অ্যাপ তো আমাকে ইউজ করতেই হবে। অ্যাপ ইউজ না করলে এই আমি যে এখন যে পাওয়ার স্ক্রিনটা পয়েন্ট। দেখাচ্ছে, হ্যাঁ স্ক্রিনটা দেখা যাচ্ছে, এই যে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। সো আমি যদি এই প্ল্যাটফর্মে যদি কিছুই যদি না ইউজ করি, তাহলে তো আমি তো এর উপকার পাবো না। তখন তো সেটা কমিউনিকেশন হবে, জাস্ট ইন্টারনেট কোনো কানেক্টেড কিছু মানে। ইউজ করার জন্যই আরকি ব্যবহার করা হয়। হ্যাঁ, এই যে হোস্টিং, ডেটাবেস, নেটওয়ার্ক অ্যাক্সেস, তো এটা ইটসেলফ আমি যখনই এর কোনো না কোনো জিনিস ইউজ করতেছি, দ্যাট মিনস এ ক্লাউড। ওকে স্যার। অনেক সময় স্কুল ল্যাবে, কম্পিউটার ল্যাবে দেখা যায় যে এক একটা কম্পিউটার এক একটার সাথে কানেক্টেড। তো অনেক সময় মানে এক একটা কম্পিউটার অন্য কম্পিউটারের হার্ডওয়্যারের অনেক সেবা গ্রহণ করে থাকে। তো না এই ক্ষেত্রে কি ওটা কি আমরা ক্লাউড বলতে পারতেছি? না না, ওইটা ক্লাউড বলতে পারছো না, ওটা হচ্ছে ডেটা ডেটা শেয়ারিং। যেমনটা হয় যে আমাদের মেইন ছিল যে আমার যদি সিস্টেমটা যদি অফ হয়ে যায়, আমার এই যে সার্ভিসটা যেন, এই যে ক্লাউডের মেইন যেটা হচ্ছে যে আমরা এখানে তিনটা আছে। এই যে ফার্স্ট অফ দেখি ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, এবং প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, আর একটা হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস। তো আরো কিছু আছে স্পেশাল। তো এই তিনটার মধ্যে দেখা যাচ্ছে যে আমার কিছু এই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে বোঝাচ্ছে যে আমি আমার হার্ডওয়্যার রিলেটেড যে জিনিসটা আছে সেটার সার্ভিসটা অন্য কেউ নেটওয়ার্কের মাধ্যমে পাবে। যে আমার হার্ড ডিস্ক ইউজ করতে পারবে, আমার প্রসেসর ইউজ করতে পারবে। তার মানে কি, এখানে শুধু কানেকশন থাকলে হবে না, সে আমার এই রিসোর্সটা ইউজ করতে হবে। আবার এইদিকে দেখা যাচ্ছে যে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসে আমি একটা সফটওয়্যার বানিয়েছি, যেটার হোস্টিং আছে, ডেটাবেস আছে, এই সফটওয়্যারটা ইউজ করতে হবে। তো এই যে সফটওয়্যার না, এই যে প্ল্যাটফর্ম, তো এটা হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, যেখানে অন্য অন্য সফটওয়্যার গুলো রান করতে পারে। এই যে যেমন হোস্ট ডেটাবেজের সফটওয়্যার ইনস্টল করছি, অথবা এখানে সিকিউরিটি অ্যান্টিভাইরাস ইউজ করছি। তো এইগুলো হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। আরেকটা আছে সফটওয়্যার এজ এ সার্ভিস, যেখানে আমি একটা সফটওয়্যার বানাইছি, আমার এই সফটওয়্যারটা অন্য কেউ ইউজ করতে পারে। যেমন সেটা হতে পারে ইউটিউব, হতে পারে হচ্ছে বিকাশ, তারপর হতে পারে আমাদের যে অ্যাপস গুলো অনলাইনের মাধ্যমে আছে, হতে পারে যেগুলো, যেমন এখানে দেওয়া আছে জিমেইল, গুগল ডক্স, এগুলো কোনোটাই তো ইন্টারনেট ছাড়া চলবে না। জিমেইল কি ইন্টারনেট ছাড়া চলে? তো আমার সার্ভিসটা নিতে হবে, শুধু কানেকশন থাকলে হবে না। ওই ক্ষেত্রে যে সমস্যাটা হয় ল্যানের মাধ্যমে, যে সেটা হচ্ছে শুধু আমার কম্পিউটার থেকে শুধু আমার এই ডেটাটা শেয়ার করছি সেটা হচ্ছে, কিন্তু আমার স্টোরেজটা শেয়ার হচ্ছে না। হতে পারে যে আমি আমার ড্রাইভটা আমি শেয়ার করে দিচ্ছি, কিন্তু ওইটা লিমিটেড পর্যায়ে, ওটা কন্ট্রোল করার জন্য ওই যে শুধুমাত্র উইন্ডোজের অ্যাপ ছাড়া কিছু না। বাট এইটা হচ্ছে একটা কমন প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের আন্ডারে আসলে তখন সে ম্যাক দিয়ে লগ ইন করুক, অথবা লিনাক্স দিয়ে লগ ইন করুক, অথবা উইন্ডোজ দিয়ে লগ ইন করুক, অথবা অ্যান্ড্রয়েড দিয়ে লগ ইন করুক, সে কিন্তু সার্ভিসগুলো পাবে। কিন্তু যখনই আমার এই যে ল্যানের মাধ্যমে শেয়ার হচ্ছে, সেটা শুধুমাত্র উইন্ডোজের ফাইল শেয়ারিং এর মাধ্যমে। জি, বুঝতে পেরেছি। অনেক সময় হলো আমরা অনিয়ন রাউটিং এর যে ওয়েব সার্ভার, মানে যে ব্রাউজারটা রয়েছে, সেটার মাধ্যমে অনেক সময় আমরা নিজেদের কম্পিউটার থেকেই কোনো একটা ওয়েবসাইটকে হোস্ট করতে পারি। একই সাথে আমাদের কম্পিউটার, পার্সোনাল কম্পিউটারও থাকে। তাহলে কি আমরা সেই কম্পিউটারকে একই সাথে পার্সোনাল কম্পিউটার এবং ক্লাউড কম্পিউটার বলতে পারবো? হুম হুম, কারণ অনিয়ন সার্ভারেরটা কাজ হচ্ছে মাস্কিং করা। মাস্কিং করার পর, মাস্কিং মানে কি, আমি যেই ফেসে আমি যাচ্ছি, আমার ফেসটা আমি মেকআপ করে আমি চেঞ্জ করে ফেললাম। ও হচ্ছে মেকআপের কাজ করে অনিয়ন সার্ভার। জি, অনিয়ন সার্ভারে মানে হ্যাঁ, ওইখানে একটা অ্যাপাচে নামে কিন্তু একটা সার্ভিস আছে, যে সার্ভিস হ্যাঁ, ওই অ্যাপাচিটাই হচ্ছে এই যে ক্লাউডের একটা সার্ভিস। ওই অ্যাপাচিটা যদি ইনস্টল করা হয়, সে অনিয়ন হোক বা অনিয়ন ছাড়া হোক, তখন ইটসেলফ ইট উইল সার্ভ অ্যাজ এ সার্ভার। ও, অনিয়ন ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে অ্যাপাচি। বুঝতে পেরেছি। সেটা কি আমার কম্পিউটারকে সার্ভার হিসেবে ব্যবহার করা এক্স্যাক্টলি, কি? এক্স্যাক্টলি। এবং এটা শুধু তোমার কম্পিউটার না, এটা যত ওয়েব হোস্টিং সার্ভার আছে সব জায়গায় এই অ্যাপাচি গুলাই চলে। হুম, বুঝতে পেরেছি, ধন্যবাদ। ওয়েলকাম। সো এখানে কিছু দুইটা স্পেশাল টাইপের আছে,
যে ফাংশন এজ এ সার্ভিস, স্টোরেজ এজ এ সার্ভিস, মানে এই সার্ভিসগুলো রিলেটেড হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এন্ড ক্লাউড কম্পিউটিং এর ফার্স্ট এন্ড মোস্ট ইসেনশিয়াল জিনিস হচ্ছে ডেটা সিকিউরিটি। কারণ যেহেতু এইটা হচ্ছে সবাই অ্যাক্সেস দিতে পারে, সো এইখানে যারা অথরাইজ তারা অ্যাক্সেস আছে, আর যারা আনঅথরাইজ তারা এটাকে পেনিট্রেশন করবে অথবা এটা সিকিউরিটি হ্যাম্পার করবে এটার ভিতরের ডেটাগুলোকে, সার্ভিসগুলোকে নেওয়ার জন্য। সো ডেটা সিকিউরিটি রক্ষা করাটা এটার জন্য বড় একটা চ্যালেঞ্জ, যেটা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এরা প্রতিনিয়ত করে যাচ্ছে। আগে যেটা মনে হতো যে ফেসবুকের ইউজার নেম পাসওয়ার্ডটা যদি হ্যাক করা যেত তাহলে তো অনেক মজা হতো, তো এটা কিন্তু যত বলা যত সহজ, করা যায় না। কিন্তু কি করা যেতে পারে, রিপোর্ট করে ওটাকে ডাউন করা যেতে পারে, কিন্তু কারো পাসওয়ার্ড জেনে নেওয়া এটা কিন্তু পসিবল না। তো আহ, যদি না সে নিজের অগোচরে কাউকে পাসওয়ার্ডটা দেয়, তো এটার জন্য এই অ্যাক্সেস কন্ট্রোল, নেটওয়ার্ক সিকিউরিটি, এই নিরাপত্তাটাই এখানে যতগুলো পয়েন্টগুলো আছে, ফিজিক্যাল সিকিউরিটি, ডাটা ব্যাকআপ রিকভারি, এইগুলা ক্লাউডের জন্য মোস্ট ইসেনশিয়াল পার্ট। তো তোমরা যখন ওই মডিউলগুলো পড়বা তোমাদের বুকের মধ্যে, বুক সেকশনে কম্পিউটার ক্লাউড কম্পিউটিং এর যে পিডিএফটা আছে, তোমরা যখন লগ ইন করবা ওইখানে দেখবা যে এই সম্পর্কে আরো কিছু কথা বলা আছে, আইডেন্টিটি ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক সিকিউরিটি। সো এই জিনিসগুলাই কিন্তু তো একটা ক্লাউডকে কন্টিনিউ করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তো অ্যামাজনের ওয়েব সার্ভিস সম্পর্কে কি জানা আছে কারো? ইয়েস স্যার। হ্যাঁ, এটা একটা হালকা জনপ্রিয়, ধারণা আছে, একটু বুঝালে ভালো হয় স্যার। বুঝালে তো ভালো হয়, কিন্তু এটার জন্য তো আমার একটা ক্লাস লাগবে, এটা তো এক কথায় বোঝানোর জিনিস না। এটা ক্লাউডের যে কথাগুলো বলে আসলাম ওর একটা বড় একটা এক্সাম্পল হচ্ছে অ্যামাজনের ওয়েব সার্ভিস। এইখানে মানে এত ধরনের ফিচার আছে, বললাম না যে এটার ধরনের আমার একটা ক্লাস লাগবে, যদি কখনো সময় হয় তাহলে ইনশাল্লাহ বুঝাবো। তো আমার তো শেখার তো ইচ্ছা আছে, কিন্তু আমাকে তো লিমিটেশন দেওয়া আছে, আর হয়তো বা 2 থেকে 3 মিনিট আছে। তো তোমাদেরকে একদম বেসিক লেভেল থেকে আগে উঠানো, প্রথমে এসে যদি আমি আমার থিসিস, মাস্টার্স, পিএইচডি এসব নিয়ে যদি কথাবার্তা বলি তখন তোমরা তো খালি ঘুমাবা। বাট আগে তোমাদের বেসমেন্টটাকে আগে তৈরি করলাম, এবং ক্লাউড কি, কিভাবে চলে, কিভাবে এটা রক্ষণাবেক্ষণ করা যায় এই সম্পর্কে ধারণা দেওয়ার পর, এখন এরপর আস্তে আস্তে তোমাদের যখন বেস রেডি হয়ে যাবে তখন দেখবে যে শিখতে পারবা। এরপর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, যদি ফিউচার ক্লাস কখনো কন্ডাক্ট করি ইনশাল্লাহ হবে, তখন তোমরা ওই নোট থাকলে ওই নোট অনুযায়ী তোমরা নোট করে রাখো, ওই নোট অনুযায়ী আমি তোমাদেরকে অ্যান্সার গুলো দেবো, ডোন্ট ওয়ারি। ঠিক আছে? স্যার আইবিএম ক্লাউড এটা মানে কি স্যার একটু? আইবিএম হচ্ছে একটা কোম্পানি যেটা হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। এটা হচ্ছে ইন্টেলের আগে, তখন হচ্ছে এই কোম্পানিটা কম্পিউটার জগতে অনেক মার্কেটিং করেছে, মানে মার্কেট পেয়েছিল। তো ওরা ওদের নিজস্ব ক্লাউড আছে। তো এই যে যে সার্ভিসগুলো আছে, কগনিটিভ ক্লাউড, ব্লকচেন, এই দুইটা সেক্টরের জন্য এই আইবিএম ক্লাউডটা হচ্ছে বিখ্যাত। এই যে হাইব্রিড, তো এই জিনিসগুলো, এই যে ক্লাউড, কগনিটিভ ক্লাউড এবং ব্লকচেইন যখন ই করবা তখন বুঝবা যে কি ধরনের সার্ভিস আইবিএম হোল্ড করে। তো স্যার এক আমার একটা একটা প্রশ্ন ক্লাউড ছিল। স্পেশালিস্ট। হ্যাঁ বলো। স্যার আমি যেটা দেখেছিলাম লাস্ট টাইম অ্যামাজন ওয়েব সার্ভিসে, এখানে যেটা আমি ভিজিট করে দেখেছি, ওখানে অনেকগুলো দেখলাম সার্ভার সাচেস লিনাক্স আর হচ্ছে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট সেল করা হয়। এটা কি আমরা বলতে পারি যে জিনিস কেন এটা মার্কেট প্লেস? অফকোর্স অ্যামাজন তো একটা মার্কেট প্লেস, কারণ ক্লাউডের সার্ভিসটাই হবে তো তোমাদের সব ফিনান্সিয়াল ইস্যু রিলেটেড। কারণ ফিনান্সিয়াল ছাড়া তো তুমি তো সার্ভিসটা পাচ্ছ না। ফ্রি তো তোমার খুব কম দিচ্ছে। যে ক্লাউডে যে সুবিধা অসুবিধা আছে দেখো, এখানে দেখছো কস্ট ইফেক্টিভ, প্রথমেই আসতেছে কস্ট। তো ই কমার্স টাইপের না হলে তুমি কিভাবে করতে পারবা? তো তোমার যখন এই যে দ্বিতীয় সেকশন দেখো, স্কেলেবিলিটি মানে বর্ধিত করা, ফ্লেক্সিবিলিটি মানে তুমি ইচ্ছা মতো সংকোচন বিয়োজন করতে পারো। তো এই জিনিসগুলো তুমি যখন নতুন কোনো হার্ডওয়্যার ঢুকাবা তখন কি তুমি ওখানে ইনভেস্ট করছো না? ফ্রি ফ্রি তো আর হার্ডওয়্যার তুমি স্টোরেজ বাড়াতে পারছো না, ব্যাকআপ ইয়েস করা, স্যার। ডাটা রিকভারি করা।
তো এইগুলোর জন্য তো তোমার তো ফিনান্সিয়াল ইস্যু অবশ্যই রাখতে হবে। সো এই ক্লাউডের সুবিধা অসুবিধা সবগুলোই থাকবে, কারণ দেখা যাচ্ছে যে যখন বেশি ফিচার পাবা তখন কস্টিং বেড়ে যাবে, কম ফিচারে আসলে কস্টিং কমে যাবে। যেগুলো ফ্রি ভার্সন আছে সেগুলোই তো তুমি এই যে কম ফিচার দিয়েই থাকবে। শর্ট টাইমের জন্য, শর্ট স্প্যান। এক্স্যাক্টলি। সো এখন হচ্ছে আমাদের ক্লাউডের ভবিষ্যৎ নিয়ে ভাবার চিন্তা। যদি আমরা ভবিষ্যৎ নিয়ে করতে চাই তাহলে কি করতে পারি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং, যেটা হচ্ছে মোস্ট পপুলার টক অফ দ্য থিংস, এটাকে ইন্টিগ্রেশন করা কিন্তু ক্লাউডে। সবকিছু তো একসময় পপুলার থাকে না। থাকে না তো, ওই যে বললাম না একটু আগে তো দেখালাম যে এর সুবিধা অসুবিধা আছে। একটা জিনিস মনে করবা যে নোকিয়া, তোমরা হ্যাঁ, তো দেখোনি মনে হয়, আমি হালকা যখন পাতলা আর কি ছোঁয়া শুনেছো, পাইছি। আমি হালকা ছোঁয়া আছে হ্যাঁ স্যার। আমাদের সময়ে নোকিয়াটা ছিল পপুলার। ইয়েস তো স্যার। ওর যে সিম্বিয়ান অপারেটিং সিস্টেম ছিল ওটা বড়ই হ্যাঁ, চমৎকার ছিল। তো তখনকার জন্য। হুম, কিন্তু পরবর্তী যখন অ্যান্ড্রয়েড আসে তো ও কি করলো, ও হচ্ছে বললো যে না আমি অ্যান্ড্রয়েডকে নিবই না, আমি আমার সিম্বিয়ান অপারেটিং সিস্টেমকে ডেভেলপ করলো। সো নিজের ও নিজেরটা পরিবর্তনের নিজে ব্যবহার হ্যাঁ করবো, যুগের পরিবর্তনের সাথে নিজেকে পরিবর্তন করতে পারেনি, যার কারণে এর ও কারণে কিন্তু ভরাডুবি পপুলার হতে খেয়েছে। পারে। হ্যাঁ, অপরদিকে উইন্ডোজ কে ধরছে ঠিকই, কিন্তু উইন্ডোজ ফোনও কিন্তু অত পপুলারিটি পায়নি অ্যান্ড্রয়েড কে না ধরার কারণে। এক্সটিংক্ট হয়ে গেছে। এটাই হচ্ছে কথা, যে তোমার কথাটার অ্যান্সারটা এটাই। যদি আমাদের এই ক্লাউড কম্পিউটিং যদি এই যে এই সব জিনিসের উপর মাল্টি ক্লাউড অ্যাপ্রোচ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং যদি ইন্টিগ্রেশন হয়ে যদি অ্যাপ্রোচ না করে, বর্তমানেটা যদি বর্তমানেই পড়ে থাকে, তাহলে ভবিষ্যতে আর কেউ তো ইউজ করবে না। সো প্রতিনিয়ত আপডেট হবে, প্রতিনিয়ত প্রাইভেসি চেঞ্জ হবে, প্রতিনিয়ত রুলস রেগুলেশন চেঞ্জ হবে। এটাই হচ্ছে ভবিষ্যৎ। এই জন্য আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এই জন্যই তো তোমাদেরকে এই ক্লাসে শেখানো হচ্ছে। আমরা যে সময় এই যে আমরা শিখছি ভার্সিটি লেভেলে এসে, যখন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছি তখন ক্লাউড শিখছি, আর তোমাদেরকে আমরা শেখাচ্ছি এই ক্লাস থেকে, কারণ তোমরা যেন এটার উপর আরো বেশি জানো, আরো বেশি রিসার্চ করতে পারো, এবং এটা থেকে তোমাদের ব্রেন থেকে আরো বেশি ব্রেন স্টর্ম করতে পারো। আর তোমাদের সকল সহযোগিতার জন্য তো আমরা আছি। আচ্ছা, সার্ভারলেস কম্পিউটিংটা কি? হুম, সার্ভারলেস কম্পিউটিং। সার্ভারলেস কম্পিউটিং জি। যেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ ভাবে থাকে। যেমন আমরা যখন এই যে ইউটিউব অথবা গুগল ইউজ করতেছি, তখন হচ্ছে ওইটা হচ্ছে তোমার সেন্ট্রালি গুগলের যে সেবাটা আছে সেটা ইউজ করতেছি। কিন্তু তোমরা টরেন্টের নাম শুনেছো? শুনেছি মোটামুটি একটা স্টোরে শেয়ার, সার্ভার হ্যাঁ, টাইপ কিছু। যেটা হচ্ছে কম্পিউটার টু কম্পিউটার শেয়ার হয়, যেটা কোনো সেন্ট্রালি হয় না। আমার কম্পিউটার থেকে ধরো তোমার কম্পিউটার ইন্টারনেটের মাধ্যমে, তুমি আছো বিদেশে আমি আছি এখানে, বাট আমি বাট এটা তো ডিরেক্ট মেসেজিং এর মতো হয়ে গেল না? মেসেজ না, তুমি তো এই যে ই করছো, শেয়ার করতেছো ইনফরমেশন গুলো, মানে ভিডিও। আমি ওকে শেয়ার করার জন্য ওপেন করে রাখছি। হুম, নিজের আচ্ছা, ইচ্ছায় ওপেন করছো, কারণ যখন বিটটরেন্টের ক্লায়েন্ট ইনস্টল করা হয় তখন বলে যে তুমি স্বেচ্ছায় করছো কিনা। জি, এই যে অ্যানিডেক্স নামে একটা সফটওয়্যার রয়েছে, আমি এখানে বসে অন্যের কম্পিউটার মানে কন্ট্রোল করতে পারি, ওইটা কি এই টরেন্টের ইয়েটাই কনসেপ্টটাই কাজে না লাগে? না, এটা তো তুমি কন্ট্রোল করছো, তুমি তো ইনস্ট্রাকশন পাঠাচ্ছ, তুমি তো ওর রিসোর্স ইউজ করতে পারতেছো না, তুমি জাস্ট ওই যে ওর মনিটরটা তোমার কম্পিউটারে দেখতেছো। এই যে আমি স্লাইডটা শেয়ার করে দেখতেছি, তো এখানে তো আমি কথাবার্তা বলতে পারতেছি, এই করতে পারতেছি। সো এনিডেস্কের মাধ্যমে অন টাইপ অফ সেম থিং, যেহেতু এটা ভিডিও স্ট্রিমিং করা যায়। ভিডিও স্ট্রিমিং না, কিন্তু ধরেন আমি আপনার কম্পিউটারটাকে আমার এখান থেকে স্ক্রিন মিররিং করে আপনার কম্পিউটারে আমি একটা ওয়ার্ডে একটা প্যারাগ্রাফ লিখতেছি। এই সময় ওই যে আপনি আপনার কম্পিউটারকে যে কমান্ড দিতেছি যে এ চাপলে এ দেখাবে, শিফট চাপলে ক্যাপিটাল এ দেখাবে, এটা তো কমান্ড দেওয়া হলো, তাহলে তো টরেন্টের মতো হলো না? টরেন্টের মতো হলেও কিন্তু মেইন হচ্ছে কি যে এখানে যে আমি ফার্স্টে দেখাচ্ছিলাম না ভিডিও স্ট্রিমিং, স্ট্রিমিং মানে কি রিয়েল টাইমে আমি ভিডিও দেখাচ্ছি, সে দেখতেছে। ইয়েস স্যার। তুমি যখন আরেকটা কম্পিউটারে শেয়ার করতেছো অথবা আমার স্ক্রিনটাই তুমি দেখতেছো, এই যে এখন যেটা করতেছো তুমি কি আমার স্ক্রিনটা দেখতেছো না? আবার ওই যে এনডেস্কে তো আবার চ্যাটিং অপশনও আছে, কলিং অপশনও আছে, আলটিমেটলি তো তুমি সেম কাজই তো করতেছো। তো যখন এটা
স্ট্রিমিং মানে কি কন্টিনিউ হচ্ছে। আর ওই যে টরেন্টের ওটা তুমি নির্দিষ্ট স্পেসিফিক ভিডিও মানে যেইগুলো আছে ভিডিও ফাইল অথবা অডিও ফাইল অথবা এই ফাইলগুলো শেয়ারিং এর জন্য সার্ভারলেস কম্পিউটিং। বুঝাতে পেরেছি হয়তো বা, নাকি একটু কনফিউশন থেকে যায়? আমার আরেকটা বুঝছি। প্রশ্ন ছিল। বলো। এই যে এখন যেটা স্যার আপনি টরেন্ট নিয়ে বলেছিলেন, তো আমরা যে বেসিক্যালি জানি যে নর্মাল যদি আমরা যদি ক্রোম থেকে ডাউনলোড করি এটাতে যতক্ষণ টাইম লাগে, টরেন্টে যারা ডাউনলোড করে এটা বলে 2 টাইমস ফাস্টার হয়। এটার কারণ রিজন বিহাইন্ড এটা কি জানতে চাচ্ছি। তো টরেন্টের যে ডাউনলোড স্পিড আর গুগল ক্রোমের ডাউনলোড স্পিড সেটার মধ্যে ফাস্টার কোনটা স্যার? যিনি প্রশ্নটা করছেন, গুগল ক্রোম বলতে কিছু হয় না, এগুলো সবকিছু ক্রোমিয়ামের আন্ডারে, একটা বেসিক ব্রাউজার মাত্র। ব্রাউজার মানে হচ্ছে তোমার এটা এই যে যেমন স্ক্রিনটা দেখতে পাচ্ছ, কম্পিটিশন হবে সার্ভারে, বাট ব্রাউজারটা হচ্ছে ওইখানে ডেটাগুলোকে তোমার ডিসপ্লে করাবে। জি স্যার, এখন ক্লিয়ার হয়েছে। আর কিছু? আমি না, স্যার। কিভাবে আমার নিজের একটা ক্লাউড সার্ভার বানাবো? ওই যে যদি ক্লাউড সার্ভার বানাতে চাও তাহলে তোমাকে প্রথমে আগে রিসোর্স নিতে হবে, এবং উইন্ডোজের অ্যাজিওর অপারেটিং সিস্টেম আছে। অ্যাজিওর অপারেটিং সিস্টেমটা হচ্ছে তোমার ক্লাউডের জন্য, ওটা সেটআপ দিতে পারো। অথবা লিনাক্সের ওই যে তোমার আছে রেড হ্যাট, অথবা রেড হ্যাটও জনপ্রিয়, সেন্টোস অনেক জনপ্রিয়। এগুলোর মাধ্যমে বিভিন্ন সার্ভিস, ওই যে অ্যাপাচির যে সার্ভিসটা আছে, অ্যাপাচি সার্ভিসটা ইনস্টল করার মাধ্যমে তোমার রিসোর্স গুলো শেয়ার করা সম্ভব। আর স্যার এটা একটু লাইক অফ টপিক কোশ্চেন, বাট আমাদের কি কোনো জিসি থাকবে না? লাইক একটা গ্রুপ চ্যাট থাকলে ভালো হয়। আমি হচ্ছে একটু সাপোর্টের জন্য ফোন দিছি বা ইমেল করছে, আমার 2-3 দিন ধরে কোনো রেসপন্স নাই। লাইক এটা আমি জানি আপনার দায়িত্ব না, বাট লাইক একটু জানিয়ে রাখতেছি। এটা আমারও প্রবলেম হচ্ছে স্যার। এই যে এখন ভাইয়ারা থাকবে, যে হয়তো বা যেমন অর্গানাইজার ভাইয়া কেউ আছে কিনা জানি না, তাদের থাকার like, কথা। আপনি যদি লাইক এটা একদম আপনার উপর, আপনি যদি একটু রিকোয়েস্ট করতে পারেন একটা জিসি খোলার জন্য, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। এখন WhatsApp জিসি এর মাধ্যমে। হোক বা না হোক, আমি তো সলিউশনটা বললাম যে যদি জি, কোনো জি। কোয়েশ্চেন থাকে সাথে সাথে নোট করে রাখবা। নেক্সট আচ্ছা, টাইম যখন আমার ক্লাস পাবা সেই সময় আমাকে কোয়েশ্চেন করতে পারো। আর আমি তো জি, দেখছো তো ইনস্ট্যান্টলি সলভ করে দিচ্ছি। সো জি, এটা জি। যে আবার পরে ক্লাসে রাখবো এটা না। সো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। ওকে, আচ্ছা, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ। Okay, thank you everybody for joining today's class. Hopefully you enjoyed cloud computing. See you next time. আচ্ছা, আরেকটা লাস্ট টাইম আপনাকে যাওয়ার আগে একটু ডিস্টার্ব করতে যাচ্ছি। আমি আজকে জয়েন করছি, যদিও ক্লাস শুরু হয়েছে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে, মানে শিডিউল অনুযায়ী আর কি। হ্যাঁ, সো আমি ধরেন যে আমি নেক্সট ক্লাসটা করতে পারলাম না, সো সেই ক্ষেত্রে কি আমি এটা ইউটিউবে রেকর্ডেড পেয়ে যাবো? এগুলো আর্কাইভে থাকবে। আচ্ছা, ঠিক আছে। ড্যাশবোর্ডে ক্লাসেসে যায় দেখবা যে অনেক ক্লাসের লিংক দেওয়া আছে, রেকর্ডেড ক্লাসে। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। Alaikum sir. Assalamu alaikum. স্যার, গুড বাই স্যার। Good night.